দাদা আজকে আপনি কি বিষয়ে হচ্ছে স্পোর্টস পার্সন অফ টাসো আপনি হচ্ছে প্রেস মিট ডেকেছেন? আসলে ট্রান্সফার্ট এরিয়া সূর্যপুর অর্গানাইজেশন আমরা রাজনৈতিকভাবে কতগুলো সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তগুলো জনসাধারণের সামনে তুলে ধরা আমরা কর্তব্য মনে করি। আমরা মনে করি বর্তমানে ভারতবর্ষে একটা ফ্যাসিবাদী সরকার চলছে, যেটা বিজেপি শাসিত। এই সরকারের আমলে যে মূল ইস্যুগুলো, সেই ইস্যুগুলো হলো বেকারত্ব, মূল্যবৃদ্ধি, অগ্নিবীর এবং কৃষকের যে দাবি দেওয়া, অর্থাৎ তাদের এমএসপির যে দাবি দীর্ঘদিনের, সেই দাবি। এবং আরও যেটা বড় বিষয় সেটা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভোট কুড়াতে চাইছে। ফলে আমরা মনে করি এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা খুবই প্রয়োজন, দেশের সংবিধানকে রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। এই পরিপ্রেক্ষিতে আমরা পশ্চিমবাংলার 42টি আসনেই পর্যালোচনা করেছি। পর্যালোচনা করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বিজেপিকে পরাস্ত করতে পারে এমন সম্ভাব্য ধর্মনিরপেক্ষ দল বা প্রার্থীকে আমরা সমর্থন করব, এবং আমাদের যে সমস্ত সহযোগী সংগঠন রয়েছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী এবং ভারতবর্ষব্যাপী, সেই সংগঠনগুলোকেও আমরা এই বার্তা দিয়েছি যাতে করে সম্ভাব্য বিজয়ী প্রার্থীকে ভোট দিয়ে সমর্থন করে এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা যায়, তার প্রচেষ্টা করা। বিষয় হচ্ছে যে আপনারা এর আগে প্রিন্ট মিডিয়াতে আপনি মুখপাত্র হিসাবে বক্তব্য দিয়েছেন যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ 5 নম্বর আসনে আপনারা হচ্ছে কংগ্রেসকে সমর্থন করে, স্পষ্ট আপনার বক্তব্য রয়েছে। না, আমরা দার্জিলিং লোকসভা কেন্দ্রের ব্যাপারে আজকের যে সমর্থনটা, সেই সমর্থনটা হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের যে প্রার্থী, সেই প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমরা দেখছি যে বিজেপিকে পরাস্ত করার জন্য সেই প্রার্থী এগিয়ে রয়েছে। তাই আজকের যে এই প্রেস মিট, তা দার্জিলিং লোকসভা কেন্দ্রে আমরা গোপাল লামা মহাশয়কে আমরা সমর্থন করছি যাতে করে বিজেপিকে পরাস্ত করা যেতে পারে। যে বিষয়টা জিজ্ঞেস করবো, আপনাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে রায়গঞ্জের ক্ষেত্রে আলাদা, দার্জিলিং জেলার ক্ষেত্রে আলাদা। রায়গঞ্জে আপনারা এর আগে একটা প্রেস মিটে বলেছিলেন যে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী ভিক্টরকে সমর্থন করবেন। না, আমাদের তো 42টা আসনের মধ্যে 5টা আসনে আমাদের স্ট্যান্ড আলাদা, বাকি 37টা আসনে স্ট্যান্ড আলাদা। আমরা 37টা আসনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছি, বাকি 5টা আসনে আমরা বিবেচনার মধ্যে রেখেছিলাম এই 5টি আস করব। এটা আমাদের সংগঠনগত সিদ্ধান্ত যে সম্ভাব্য বিজয়ী প্রার্থী, এটা কোনো দল নয়, অর্থাৎ যেই দল বিজেপিকে পরাস্ত করতে পারবে, যেই প্রার্থী বিজেপিকে পরাস্ত করতে পারবে এবং সেই দল এবং প্রার্থী যদি ধর্মনিরপেক্ষ হয়, আমরা তাকেই সমর্থন করব। সমস্ত আসনে তৃণমূলকে সমর্থন করব এমন কোনো সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে হয়নি। 5টা আসন আমাদের বিবেচনার মধ্যে রয়েছে। আরও বিবেচনার মধ্যে রয়েছে যে আমাদের সংগঠনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গতকাল চিঠি পাঠিয়েছি যে দিদি, এই রায়গঞ্জ লোকসভা ভোটের সবথেকে বড় ইস্যু হচ্ছে গিয়ে ইসলামপুরকে জেলা করা। আপনি আগামীকাল অর্থাৎ 18 তারিখ ইসলামপুরে আসবেন। যদি আপনি ইসলামপুরকে জেলা ঘোষণার প্রতিশ্রুতিটুকু দেন, তাহলে তৃণমূল প্রার্থীকে জয়ী করাবার দায়িত্ব আমাদের। বিষয়টা হচ্ছে যে বিষয়টা আপনারা এর আগে বলেছিলেন, আপনারা এর আগে একটা দাবি তুলেছিলেন যে যারাই জেলার সমর্থন করবে তাদেরকেই আপনারা সমর্থন, জেলার দাবি, ইসলামপুরের জেলার দাবি যারা সমর্থন করবে তাদেরকে আপনারা হচ্ছেই করবেন। একদিক থেকে যেমন হচ্ছে ভিক্টর যখন ভোটে প্রচারে নামে, একদম মানে প্রার্থী পদ ঘোষণা হওয়ার আগেই উনি হচ্ছে একদম সোশ্যাল মিডিয়াতে ব্যানার পোস্টার ছাপিয়ে বলেছিলেন ইসলামপুরকে জেলা করতে হলে ভিক্টরকে এমপি করুন, তিনি এমপি ক্যান্ডিডেট হবেন। তিনি হয়েছেন বাম কংগ্রেস জোটে। অপরদিকে শুভেন্দু অধিকারী দিন 2 আগেই তিনি হচ্ছেন কোর্ট ময়দানে সভা করলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আমরা বলেছি ইসলামপুর জেলার দাবি উঠেছে। উনি বলছেন যথেষ্ট ন্যায়সঙ্গত দাবি এটা, এবং সেটা নিয়ে দীর্ঘক্ষণ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, প্রেস বাইটে তার বক্তব্য দিয়েছেন। তাহলে বকলমে বলা চলে যে বিজেপি প্রার্থী কার্তিক পাল তিনিও বা তার শীর্ষ নেতৃত্ব তারা হচ্ছে জেলার দাবিকে সমর্থন করছে। তাহলে কংগ্রেসও সমর্থন করছে, বিজেপিও সমর্থন করছে। আবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আগামীকাল ইসলামপুরে আসছে, তার প্রার্থী হচ্ছে মনোনীত প্রার্থী রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনিও যদি জেলার দাবিতে সমর্থন করেন তাহলে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি হবে? আমাদের স্ট্যান্ড হচ্ছে এটাই
যে যেমন কংগ্রেস আমাদের একটা শর্ত ছিল যে জেলার দাবিটাকে অফিসিয়ালি তারা মেনে নেবে, যদিও তৃণমূল কংগ্রেস বিজেপি এই জায়গাটাকে সমর্থন করেছে। এই জন্য আমাদের জাতীয় কংগ্রেস এবং বিজেপি এই দাবিটাকে সমর্থন করেছে, এই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এটাও বাস্তব সত্য যে জেলা দেওয়ার অধিকারী হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রধান হচ্ছেন গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি যদি এই কথাটা বলেন তাহলে এই যেমন বিজেপিকে সমর্থন করার কোনো প্রশ্নই নেই। যেমন মূল নিবাসী যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে, তার চিফ যদি বলেন যে ইসলামপুরকে জেলা করা হবে, তাহলে আমরা তার এই প্রতিশ্রুতি নিয়ে আমরা আগামীকাল ভাবব এবং আগামীকাল মুখ্যমন্ত্রী যাওয়ার পরে আবার আমরা বৈঠকে বসবো। বৈঠকে বসেই কিন্তু আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। না, আগামীকাল সেই বিষয়টা নিয়েই বসা হবে। যদি না দেয় তাও বসা হবে, যদি দেয় তাও বসা হবে, কারণ যে সিদ্ধান্তটা হবে আগামীকালেই সেই সিদ্ধান্তটা আমরা নেব। এখানকার বিধায়ক, বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী থেকে শুরু করে বেশ কয়েকজন এবং আপনারাও, এমনকি এখানকার অল ইন্ডিয়া রেজা কমিটি, তারা জেলার দাবিতে পদযাত্রা করেছিলেন এবং সেখানে আপনারা সেটাকে নৈতিক সমর্থন জানিয়েছিলেন। এখানকার সবচেয়ে বড় হচ্ছে ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন, তারা জেলার দাবিতে থানার সামনে ধর্ণাও করেছে। নাগরিক মঞ্চ, নাগরিক সুরক্ষা মঞ্চ, তারা এটাকে সমর্থন করেছে। সেই অবশ্যই জেলা রূপায়ণ মঞ্চের ব্যানার একটা হচ্ছে মঞ্চ তৈরি হয়েছিল, সেখানে আপনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এই যে জেলার দাবি, মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করার পরেও তিনি বলেছিলেন ইসলামপুরকে পুলিশ জেলা করা হয়েছে, সাংগঠনিক এবং তার সঙ্গে পরিকাঠামোগত ব্যবস্থা হলে ইসলামপুর জেলা হবে। আপনাদের বর্তমান স্ট্যান্ড পয়েন্টটা কি তাহলে? না, আমরা আমাদের যে পুলিশ যে জেলা হয়েছে এটা প্রশাসনিক সুবিধে হয়েছে, কিন্তু সাধারণ মানুষের তো কোনো সুবিধে হয়নি। সাধারণ মানুষের সুবিধা হতে গেলেই সেটাকে সিভিল জেলা করতে হবে, অর্থাৎ আজকালকার যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় PM টু DM, CM টু DM। ইসলামপুরের এত বড় একটা এলাকায় যদি DM না থাকে তাহলে এখানকার ডেভেলপমেন্ট হওয়ার কোনো প্রশ্ন নেই। সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট রয়েছে যে কোনো সদর শহর তার শেষ প্রান্ত থেকে 100 কিলোমিটারের দূরবর্তী হবে না, অথচ আমাদের এইখানে 165 কিলোমিটার। তাহলে তো সুপ্রিম কোর্টের নির্দেশকেও আমরা অমান্য করছি। এইটা যাতে না হয় আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছি। তিনি আগামীকাল কি বলেন তার উপরে আমাদের সিদ্ধান্ত নির্ভর করবে। বললাম মূল নিবাসী এবং ট্রান্সফার এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশন টাসক বলা চলে জেলার দাবিতে প্রায়, আমরা যদি ভুল না করি, প্রায় 4 দশক ধরে আন্দোলন চালিয়ে গেছে। তার ফলস্বরূপ একদম পুলিশ জেলা ঘোষণা হয়েছে, প্রশাসনিক সুবিধা হয়েছে, কিন্তু আপনি বলছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে উঠে আসতে হবে। মিনি মহাকরণ তৈরি হয়েছে শিলিগুড়িতে, তারপরে জেলার দাবিটা কেন ন্যায়সঙ্গত মনে করছেন আপনি? না, জেলার দাবি মনে করছি যে স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের যে রিকমেন্ডেশন 1956 সালে এই জায়গাটা বিহার থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে, তখন কিছু রিকমেন্ডেশন করা হয়েছিল যে এখানকার মানুষের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি এবং জনবিন্যাস এই বিষয়গুলো কেন্দ্র এবং রাজ্য সরকার দেখবে। অর্থাৎ এই রিকমেন্ডেশনকে 1956 সালেই আইন হিসাবে ধরে নেওয়া হয় পার্লামেন্টে, পুরো রিকমেন্ডেশনটাকে গেজেট হিসাবে মান্যতা দেওয়া হয় এবং এই জায়গার জন্য নতুন করে একটি MP আসনও পশ্চিমবঙ্গে 36 থেকে 37টি করা হয়। দুর্ভাগ্যের বিষয়, এই ট্রান্সফার এরিয়া কোনো একটি স্বতন্ত্র MP সাংসদ আসনও পায়নি এবং এইটাকে মিনিমাম যে অটোনোমাস একটা জেলা, সেই জেলাও পায়নি। অর্থাৎ আমরা যে আজকে জেলার দাবি করছি এমনি নয়, যে আমরা স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশকে কার্যকরী করতে গেলে ইসলামপুরকে জেলা করতে হবে। বললাম ইতিহাস যতটা মনে পড়ে, তৎকালীন যিনি হচ্ছেন পশ্চিমবাংলার রূপকার বলে পরিচিত বিধানচন্দ্র রায়, যিনি ইসলামপুর সাব ডিভিশন ঘোষণা করেছিলেন, তিনি ওই মুহূর্তে বলেছিলেন এবং পরবর্তীতে আপনার বক্তব্যে আমরা একাধিকবার শুনেছি, তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্য, তারাও বলেছিলেন যে প্রথম যদি কোনো জেলা হয় ছোট জেলার মধ্যে বা জেলার বিভাজন হয়ে নতুন জেলা হয়, তাহলে সেটা হচ্ছে ইসলামপুর হবে। প্রায় সে আপনার তিস্তা নদী দিয়ে বহু জল গড়িয়ে গেছে, 40 বছর প্রায় আন্দোলন করেছেন, কিন্তু সেটা জেলা হয়নি। এটাই দুর্ভাগ্যের বিষয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ইসলামপুরকে জেলা করা, এবং এটাই ন্যায়সঙ্গত দাবি,
কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার অনেক ছোট ছোট জেলা করছেন, ছোট জেলাগুলোকে ভাগ করে দ্বিধা বিভক্ত করছেন, অথচ উত্তর দিনাজপুর যে জেলা, যার লম্বা অনেক বেশি আয়তনে, সেই জেলাকে তিনি ভাগ করছেন না। এবং এই আজকের এই জায়গাটুকু বিহার থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে যে শর্ত সাপেক্ষে এসেছিল, এই জায়গাটুকু এসেছিল বলেই আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সংযোগ সেটা দিতে পারছে। অর্থাৎ এখানকার মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, সে ত্যাগের বিনিময়ে আমরা শুধুমাত্র ইসলামপুরকে জেলা চাইছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজ পর্যন্ত আমরা জেলা পাচ্ছি না। আমরা আশা করছি যে আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে একটা প্রতিশ্রুতি আমাদেরকে দেবেন। আশিস চোপড়া যে এলাকাটা নিয়ে আপনি বলছেন, যেখানে আপনাদের সংগঠনও মজবুত, সেখানে বিগত 5 বছর বিজেপির এমপি ছিলেন রাজু বিষ্ট। এবারে গোপাল লামা প্রার্থী হয়েছেন, রাজু বিষ্ট প্রার্থী হয়েছেন, আরও 12 জন প্রার্থী সেখানে আছে, প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। আপনাদের কেন মনে হলো যে গোপাল লামা সেখানে এগিয়ে আছেন, বা সেখানকার লোক এমনকি ক্ষমতাসীন তৃণমূলও তাকে গো ব্যাক স্লোগান দিয়ে প্রচার করতে ভাগিয়ে দিয়েছে? সেই কারণে কি আপনাদের মনে হচ্ছে যে গোপাল লামা ওখানে অনেকটাই এগিয়ে এবং রাজু বিষ্ট এবার হেরে যাবে? না, সমর্থন সেই জন্য নয়। আমাদের প্রথম স্ট্যান্ড হচ্ছে বিজেপিকে পরাস্ত করা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে আমরা দেখেছি একবারে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2-4 জন সাংসদ বাদ দিয়ে সবাই বহিরাগত। ইতিপূর্বে বিজেপি আলুওয়ালিয়া সাহেবকে নিয়ে এসেছিলেন, তিনিও বহিরাগত। রাজু বিষ্ট সাহেব, উনিও বহিরাগত। কিন্তু এই যে গোপাল লামা হলো বা কংগ্রেসের যে প্রার্থী উপলব্ধি করবে, বাইরের মানুষ তেমনটা উপলব্ধি করতে পারবে না। ফলে এটা কোনো বহিরাগত মানুষের বারবার করে, মানে এখানে কি দার্জিলিং লোকসভা আসলে কি স্থানীয় মানুষ এমপি হওয়ার যোগ্য নেই? তো এটাও একটা বড় ব্যাপার। তারা এনআরসি করতে গিয়ে 1948 সালের 19শে জুলাইয়ের কাগজপত্র অনেকেই দেখাতে পারবেন না। যখন তারা এই সমস্ত কাগজপত্র দেখাতে পারবেন না, তখন তাদের নাম এনআরসি থেকে বাদ যাবে। আর এনআরসি থেকে বাদ গেলে হয়তো অমুসলিমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু একজন ভারতীয় নাগরিক কি করে বলবে তার এনআরসিতে নাম বাদ পড়েছে? তখন তাকে বলতে হবে আমি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছি। এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই যে পূর্ববঙ্গ থেকে যে সমস্ত উদ্বাস্তু ভাইয়েরা এসেছে, যেই কারণেই আসুক, তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক, কোনো রকমের শর্ত নেই। তাদের ফর্মটাতেও নানান ধরনের শর্ত, তাকে প্রথমেই লিখতে হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি। তাহলে এইটা কেন? তাকে সোজা এইভাবে ডেকে তো তাকে একটা নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া যায়। অর্থাৎ তাদেরকে নাগরিকত্ব দিবে বলে একটা জটিল আইন তৈরি করে ভারতবর্ষের 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে যে তোমরা 1948 সালের 19 জুলাইয়ের ডকুমেন্ট শো করাও। এই ধরনের আইনের বিরুদ্ধেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, যারা আমরা এখানকার ভূমিপুত্র মানুষ। মুখ্যমন্ত্রী কয়েকটা জনসভাতে বেশ কয়েকবার বলেছেন, অভিষেক ব্যানার্জি বলেছেন, একদম আপনার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে সিএ জাস্ট তার লেজটা, মাথাটা এনআরসি। এবং তারা মানুষকে এই কথাটাই বলছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে পরে সিএ এনআরসিকে তারা রুখে দেবেন, হতে দেবেন না, বাংলায় হবে না। আপনার কথাতেও তো সে একই কথা শোনা যাচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট হয়েছে, এর পরবর্তীতে এনআরসির জালে মানুষ জর্জরিত হয়ে যাবে। কি মনে করছেন? হ্যাঁ, তাই তো। কারণ এই আইনটাই তাই। এটা আমার বক্তব্য নয়। কারণ পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে ক্রোনোলজিটা বুঝুন। প্রথমে সিএ, এনআরসি, এমপিআর, এই যে ক্রোনোলজি তিনি বুঝিয়েছিলেন, সেই ক্রোনোলজির বাইরেতে তিনি যাননি। এবং 2003 সালের যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অটল বিহারী বাজপেয়ীজি যেটা পাশ করেছিলেন, সেইখানেও এনআরসির কথা বলা হয়েছে। ফলে মানুষকে কেন, যারা উদ্বাস্তু তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক, তাতে আমাদের সংগঠনের কোনো আপত্তি নেই। এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে যখন এই আন্দোলন আমরাই প্রথম শুরু করেছিলাম যে ভারতবর্ষে উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেওয়া হোক, অথচ আজকে নাগরিকত্ব দেওয়ার নামে এমন একটা জটিল আইন নিয়ে আসা হলো, যে আইনে উদ্বাস্তুরা তো নাগরিকত্ব পাবেই না, কারণ ওই আইনে পেতে পারে না। পাশাপাশি এনআরসি করে এখানকার উত্তরবঙ্গের রাজবংশী, সংখ্যালঘু, আদিবাসী এবং অন্যান্য জনজাতিদেরকে হ্যারাসমেন্ট করার জন্য এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য এই আইন। আপনি কি মনে করছেন যে সিএ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার তার জন্য ওয়েবসাইট খুলে দিয়েছে, পোর্টাল খুলে দিয়েছে, কয়েকজন শীর্ষস্থানীয় আইএএস আধিকারিককে, সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি লেভেলের তাদেরকে নিয়োজিত করেছে? আপনি মনে করছেন যে যদি যারা পূর্ববঙ্গ, আফগানিস্তান বা যে কটা দেশের নাম আছে সেখান থেকে যারা এসছেন,
ওই দেশের সংখ্যালঘু, কিন্তু এই দেশের সংখ্যাগুরু তারা অবশ্যই হচ্ছে মুসলিম বা মাইনরিটি বাদে। বাকিরা তারা এলে পরে সিএতে অ্যাপ্লাই করলে তারা সেই এনআরসির বেড়াজালে পড়ে যাবেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে একটা এই যে ফর্মটা এবং সিএ আইনে যেটা বলা হচ্ছে যে আপনারা ফর্মটা ফিল আপ করুন যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আপনি বাংলাদেশ থেকে এসেছেন বা আফগানিস্তান থেকে এসেছেন বা পাকিস্তান থেকে এসেছেন, কোন জায়গা থেকে এসেছেন তার ঠিকানা দিতে হবে, তার সেখানকার তার বাবা মায়ের জন্মস্থান তার ডিটেলস দিতে হবে, অর্থাৎ সেখানকার ভোটার লিস্ট বা কোনো জমির দলিল কিংবা কোনো প্রশাসনিক কাগজপত্র তাকে শো করাতে হবে, আপলোড করতে হবে। অর্থাৎ এই আবেদন পত্রে প্রথমেই তাকে স্বীকার করতে হচ্ছে আমি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে এসেছি, অথচ সেই সমস্ত সুযোগ সুবিধা ভারতবর্ষের নাগরিক নিচ্ছে। আমি মানছি, আমি স্বীকার করছি যে তারা বৈধ নাগরিক নয়। ভারতবর্ষের যে 1955 সাল থেকে নিয়ে একাধিক যে আইন হয়েছে, সিটিজেন অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট, সেইখানে তাদের নাগরিকত্বটা এখনও ঝুলে আছে। কিন্তু আমরা বারবার বলছি নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক, কোনো শর্ত নয়। তার সঙ্গে এনআরসি জুড়া হবে না, সে বাংলাদেশ থেকে এসছে তার কোনো ডকুমেন্ট চাওয়া হবে না, সরাসরি তুমি উদ্বাস্তুদেরকে বলো যে তোমরা আজ থেকে ভারতবর্ষের নাগরিক। আচ্ছা, একটা বিষয় যেটা আপনাকে জিজ্ঞেস করবো, যেহেতু আপনারা এই মূল নিবাসীদের নিয়ে বা উদ্বাস্তুদের নিয়ে হচ্ছে আন্দোলন করছেন, সংগঠন চালান, সেটা হচ্ছে একটা দেশের গণতান্ত্রিক অধিকার ভোটদান। এবারও তো লোকসভা ভোটে নিঃসন্দেহে যারা ভোট দেবেন উদ্বাস্তুদের মধ্যে, নবশূদ্রদের মধ্যে, তপশিলীদের মধ্যে, মূল নিবাসীদের মধ্যে, রাজবংশীদের মধ্যে, তাদের কাছে বৈধ ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, ভারতীয় যা যা দস্তাবেজ আছে সমস্ত কিছুই আছে। তার বলে সেই অধিকার বলে তারা ভারতীয় সংবিধানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করছেন। তারপরেও নাগরিকত্ব দেওয়ার জন্য এরকম সিএ করার প্রয়োজনীয়তা আছে না। এই বিষয়টাকে বুঝতে গেলে একটু শুরু থেকে বলতে হবে। 1955 সালে যে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেইখানে বলা হয়েছিল যে 1948 সালের 19শে জুলাইয়ের আগে যারা ভারতবর্ষে এসেছে তারা ভারতবর্ষের নাগরিক। 1948 সালের 19শে জুলাইয়ের পর যারা ভারতবর্ষ আইন করলেন যে বাবা এবং মা দুইজনকে ভারতবর্ষের নাগরিক হতে হবে, তারপরে সন্তান ভারতবর্ষের নাগরিক হবে। এইবারে যেটা মূল সমস্যা হলো, আবার 1971 সালের কথা বলা হচ্ছে 25শে মার্চ, এটা শুধুমাত্র আসামের ক্ষেত্রে প্রযোজ্য। গোটা ভারতবর্ষের ক্ষেত্রে 1948 সালের 19শে জুলাই ডকুমেন্টস মানুষকে শো করাতে হবে। অর্থাৎ নাগরিকত্ব সহজভাবে না দিয়ে জটিল একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যে সেইখানে আবেদনের জায়গাটাকে যেখানে 6 মাস করা ছিল, যে 1948 সালের 19শে জুলাইয়ের পর যারা আসবে সেটাকে তো বলতে পারতো যে 1971, 1914 সাল পর্যন্ত যারা ভারতবর্ষে এসছে অমুসলিমদের কোথায় বলুক যে তোমরা আবেদন করে নাগরিকত্ব নিতে পারবে। সেই দিকে না গিয়ে উল্টো পথে হাঁটা হলো যে তোমরা এফিডেভিট দাও, তোমরা দরখাস্ত দাও, তোমরা জানাও, তোমরা ডিক্লারেশন দাও যে আমি বাংলাদেশ থেকে এসেছি। এই দরখাস্তটা দেওয়ার পর তারা প্রথমেই অ্যাপ্লিকেশনটা জমা হওয়ার সঙ্গে সঙ্গেই তারা বেনাগরিক হয়ে যাবে, এবং বেনাগরিক হয়ে যাওয়ার পরে সিএ আইনে বলছে যে আপনারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন। ভারতবর্ষের যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, যে প্রশাসনিক ব্যবস্থা, একটা রেশন কার্ড পেতে গেলে 6 বছর 7 বছর লাগে, কোনো একটা কাগজ তুলতে গেলে 1 বছর সময় লাগে। সেইখানে কোটি কোটি মানুষের নাগরিকত্ব দেবে, তার জন্য কত বছর লাগবে? তার জন্য গোয়েন্দা বিভাগের তদন্ত, যে সমস্ত ডকুমেন্ট শো করাবে তার ইনকোয়ারি করা, ভেরিফিকেশন করা, এই যে প্রশাসনিক যে জটিলতা, এই জটিলতা পার হতে হতে কয়েকটা প্রজন্ম মরে যাবে, কিন্তু নাগরিকত্ব পাবে না। শেষ প্রশ্ন, আমার আরেকটা প্রশ্ন রয়েছে যেটা আপনাকে না করলে নয়, যে আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন ইসলামপুরে, আপনারা হচ্ছে অফিসিয়ালি বা কাগজপত্র বা বলা চলে হচ্ছে অবশ্যই কমিউনিকেশন করেছে চিঠির মাধ্যমে, আগামীকাল কি টাসের রিপ্রেজেন্টেশন থাকবে মুখ্যমন্ত্রীর সঙ্গে? না, আমাদের কোনো রিপ্রেজেন্টেশন থাকবে না, কারণ সেইভাবে আমাদের সঙ্গে কোনো রকমের করেসপন্ডেন্স কোনো দলের সঙ্গে এখনও পর্যন্ত হয়নি। অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস কিংবা জাতীয় কংগ্রেস আমাদের কাছে অফিসিয়ালি আসেনি। দুই তরফে একটা করে টেলিফোন এসেছিল, কিন্তু শর্ত ওটাই দেওয়া হয়েছিল যে আমরা দেখব সম্ভাব্য বিজয়ী প্রার্থী এবং ইসলামপুরকে জেলা করার দাবিকে যারা সমর্থন করবে তাদেরকেই আমরা সমর্থন করব। ফলে আগামীকালের সবাই আমাদের নেতৃত্ব সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সেইভাবে আহ্বান আমাদেরকে করাও হয়নি।